আচ্ছা, তো এখন ডিসি জেনারেটর আর ডিসি মোটর এই দুইটার ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন বা সবকিছুই মোটামুটি সেম, খালি ডিফারেন্ট হচ্ছে তাদের পাওয়ার ফ্লো এর দিকটা, পাওয়ার ফ্লো এর ডিরেকশনটা বা এনার্জি কনভার্সনের ডিরেকশনটা। এই দুইটা হচ্ছে ডিফারেন্ট, এই দুইটা আসলে ডিফারেন্ট না, দুইটা একই বাট অপোজিট। অর্থাৎ মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিতাম, আউটপুট হিসেবে পেতাম মেকানিক্যাল পাওয়ার। মোটরের আউটপুট কিন্তু দুইটা, একটা হচ্ছে টর্ক আর একটা হচ্ছে স্পিড। ঠিক আছে, যে একটা মোটরকে আমরা যখন পাওয়ার দিতাম বা ইলেকট্রিক্যাল এনার্জি দিতাম তখন সেখানে টর্ক ইনডিউস হতো এবং যার কারণে আমরা স্পিড পেতাম। তো টর্ক আর স্পিড হচ্ছে মোটরের আউটপুট। ডিসি জেনারেটরে আমরা হচ্ছে তার অপোজিটটা করব, আমরা তাকে মেকানিক্যাল ইনপুট দিব, মানে তাকে আমরা আগে থেকে স্পিড টর্ক ইনপুট দিব, আর আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, এগুলো হচ্ছে আমাদের আউটপুট। তার মানে আমরা মেকানিক্যাল ইনপুট দিব, ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। এবং আমরা যদি আগের দিনের কনস্ট্রাকশনের সাথে এটা একটা কম্পেয়ার করি মোটরের কনস্ট্রাকশনের সাথে, তাহলে ডিফারেন্সটা দেখবো যে এখানে আর্মেচারটাকে আমি আগে থেকে ফোর্স দিয়ে ঘুরাচ্ছি, এখানে ফোর্স ইনডিউস হচ্ছে না, আমি তাকে এক্সটার্নালি ফোর্স দিচ্ছি। সেই ফোর্সটা দিতে হচ্ছে এই পিএম নামের অংশটা। পিএম কথাটার মানে হচ্ছে প্রাইম মুভার, এটাকে আবার কি পার্মানেন্ট ম্যাগনেট মনে করো না, এটা হচ্ছে প্রাইম মুভার। প্রাইম মুভারের কাজটা হচ্ছে বেসিক্যালি একটা যে কোনো কিছু ঘুরানো, এবং এই প্রাইম মুভার এর এক্সাম্পল হচ্ছে সাপোজ একটা ডিসি মোটরও প্রাইম মুভার হতে পারে। ডিসি মোটর তো নিজে ঘুরে, তাই না, মানে নিজে হচ্ছে আউটপুট দেয় রোটেশনাল স্পিড, তো চাইলে সেটা জেনারেটরকে এভাবে ঘুরাইতে পারে। সো প্রাইম মুভার চাইলে ডিসি মোটর হতে পারে, সিনক্রোনাস মোটর হতে পারে, এরকম কিছু যেটা রোটেশনাল স্পিড আউটপুট দেয়, এরকম যে কোনো কিছু প্রাইম মুভার হিসেবে কাজ করতে পারে। তাহলে প্রাইম মুভার যেটা করবে আমার আর্মেচার সার্কিটটাকে ঘুরাবে, তাহলে আগে থেকে আমি রোটেশনাল ফোর্স দিচ্ছি, ইনপুট দিচ্ছি। এর ফলে যেটা হবে, আমি একটা ফর্মুলার মাধ্যমে, ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি বলি, E is equals to V cross B dot L। ঠিক আছে, আগের দিন আমাদের ছিল F is equals to F is equals to I dot L cross B, আর আজকে আমাদের ফর্মুলাটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু L ডট রোটেশনাল স্পিড ক্রস ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এটা আমরা দেখবো একটু পরে, দেখবো আরো ডিটেইলসে। তো এখন যেটা হচ্ছে যে এই যে ইনডিউসড ভোল্টেজটা আর্মেচার কয়েলে আসবে, মানে আর্মেচার কয়েলে যে ভোল্টেজ ইনডিউস হবে এর কারণেই একটা কারেন্ট তৈরি হবে কয়েলের ভিতর, এবং সেই কারেন্টটাই আমাদের কমিউটেটর ব্রাশ হয়ে এক্সটার্নাল সার্কিটে যাবে। এবং ডিসি মোটরের সাথে এটা বেসিক ডিফারেন্সটা হচ্ছে, ডিসি মোটরে এক্সটার্নাল সার্কিটের ভোল্টেজ সোর্স ছিল, কিন্তু অর্থাৎ আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দেওয়ার জন্য এখানে ভোল্টেজ সোর্সটা রাখতাম, কিন্তু ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমি তো ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছি না, বরং ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি, আমি কারেন্ট এক্সটার্নালি বাইরের সার্কিটে পাচ্ছি। সো এখানে আমার কোনো সোর্স থাকবে না, বরং এখানে আমার একটা লোড থাকবে যেটা আমার ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউম করবে। ঠিক আছে, তো এটাই বেসিক ডিফারেন্স। একটা হচ্ছে বাইরে থেকে একটা প্রাইম মুভার এক্সট্রা থাকবে যেটা আর্মেচারকে ঘুরাবে, আর এখানে এক্সটার্নাল সার্কিটটাতে কোনো সোর্সের জায়গায় বরং আমার লোড থাকবে, অর্থাৎ বাল্ব বা ফ্যান বা যে কোনো একটা ইলেকট্রিক্যাল লোড থাকবে। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে বেসিক ডিফারেন্সটা। তো এখন হচ্ছে আমরা একটু যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি। আচ্ছা, এটা ছিল 3D ভিউ, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল ভিউটা। ক্রস সেকশনাল ভিউ অলমোস্ট একই, মানে ডিসি মোটর এর সাথে ডিসি জেনারেটরের ক্রস সেকশনাল ভিউ সেম, খুব একটা ডিফারেন্স নাই। আর এখন এটা হচ্ছে আমাদের টপ ভিউ। টপ ভিউ বলতে বোঝাচ্ছে যদি আমরা উপর থেকে দেখি, মানে হচ্ছে এই 3D ভিউটাকে উপর থেকে যদি আমরা দেখতে চাই তাহলে এরকম একটা টপ ভিউ আমরা পাবো। ঠিক আছে, এখন প্রতিটা ওই ডিসি মোটরের মতো আমরা এখন ডিসি জেনারেটরের ক্ষেত্রেও আর্মেচার প্রতিটা সেগমেন্টে ভোল্টেজ ইনডিউস কতটুকু হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে, কতটুকু হচ্ছে এবং কোন পোলারিটিতে হচ্ছে, প্লাস মাইনাসটা কি কোন দিকে থাকে সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্যই আমাদের প্রতিটা সেগমেন্ট অ্যানালাইসিস করতে হবে। তো আমি এখান থেকে অ্যানালাইসিস না করে, আচ্ছা এখানে জাস্ট আমি ফর্মুলাটা বলে নেই। ফর্মুলাটা হচ্ছে যে ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু রিলেটিভ মোশন, যেটা হচ্ছে আমাদের আর্মেচার এবং ম্যাগনেটিক ফ্লাক্সের মাঝে রিলেটিভ মোশন। ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু স্থির থাকে, স্টেশনারি থাকে, আবার আর্মেচারটা ঘুরে, তার মানে তাদের মাঝে একটা রিলেটিভ মোশন আছে। সেই রিলেটিভ মোশনটা হচ্ছে ভি। বিটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা পার্মানেন্ট ম্যাগনেট থেকে নর্থ পোল সাউথ পোল থেকে পাচ্ছি, আর এলটা হচ্ছে আমার সেগমেন্টের লেন্থ ভেক্টর, মানে লেন্থ হচ্ছে তার ম্যাগনিটিউড
আর ডিরেকশনটা হবে হচ্ছে কারেন্টের ডিরেকশনের দিকে, যে কারেন্টটা তৈরি হবে সেটা ডিরেকশনের দিকে। তো এখন এই ফর্মুলাটা যদি আমি জানি তাহলে আমি এখন অ্যানালিসিসটা শুরু করতে পারি। যেমন সেগমেন্ট এবি টা যদি বলি, সেগমেন্ট এবি তে দেখি যে ভি এর ডাইরেকশন কোথায়, প্রাইম মুভার ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তার মানে হচ্ছে যে এবি সেগমেন্টটা যাবে হচ্ছে উপরের দিকে, অর্থাৎ সে আছে হচ্ছে এইখানে মানে সাউথ পোলার কাছাকাছি। সো যেহেতু আমি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছি, এবি সেগমেন্টটা এখন উপরের দিকে যাচ্ছে, সো সেটা উপরের দিকে কনসিডার করলাম। আর ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আসছে, দ্যাট ইজ লেফট টু রাইট আসছে। তাহলে এভাবে আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে এই রিলেটিভ মোশনটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে তাদের মাঝে ভেক্টর মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি করতে হবে, ভি কে বি এর দিকে নিয়ে আসতে হবে শর্টেস্ট অ্যাঙ্গেলে। তারপর সেখান থেকে আমাকে ইনডিউসড যে ভোল্টেজ সেটা ডিরেকশনটা বের করতে হবে। তো এটা মানে মনে রাখা বা ভিজুয়ালাইজ করা খুবই সহজ। আমি প্রথম দিনই হয়তো বলছিলাম তোমাদের যে কোনো কিছুকেই যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে সেটা উপরের দিকে লিনিয়ার মোশন ক্রিয়েট করে। মানে সাপোজ একটা পানির বোতলের মুখকে তুমি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাও সেটা উপরের দিকে আসবে, আর একটা পানির বোতলের মুখকে যদি ক্লকওয়াইজ ঘোরাও সেটা নিচের দিকে যাবে। তো এখানে তাই হচ্ছে, দেখো ভি ক্রস বি কে তুমি যখন এই সেগমেন্ট এ বির ক্ষেত্রে ঘুরাবা, মানে ইনডিউসড ভোল্টেজ বের করে ট্রাই করবা, তখন হচ্ছে ভি কে বি এর দিকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়ে আসতে হবে যদি তুমি শর্টেস্ট অ্যাঙ্গেল আনতে চাও। ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে তোমাকে প্রায় 270 ডিগ্রি ঘুরে আসতে হবে, কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে গেলে মাত্র 90 ডিগ্রি ঘুরে আসতে হবে। এজন্য তুমি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনেই যাবা। তাহলে ভি কে বি এর দিকে আনতে হলে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হয়। এজন্য ইনডিউসড টর্কটা উপরের দিকে, মানে উপরের দিকে বলতে বাইরের দিকে। মানে এটা কি তোমরা একটু ভিজুয়ালাইজ করে চিন্তা করো যে যদি ভি ক্রস বিটা কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে ইনডিউসরটা কোন দিকে আসবে। যেটা পানির বোতলের মুখের সাথে চিন্তা করে দেখবা, তাইলে বুঝবা যে ইনডিউসরটা কেন এই সাইডে আসতেছে। ঠিক আছে, কেন আর কি তোমার বি থেকে এর দিকে, বি তে পজিটিভ আর এতে নেগেটিভ আসতেছে, তাহলেই বুঝতে পারবা। আর সেগমেন্ট সি এর ক্ষেত্রে হচ্ছে তার অপোজিটটা, বি আগের মতো লেফট টু রাইট আছে, কিন্তু এখন হচ্ছে যে আমার রিলেটিভ মোশনটা চলে গেছে নিচের দিকে, যার কারণে হচ্ছে যদি এখন তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও তাহলে হচ্ছে তুমি 90 ডিগ্রি যাইতে হবে, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাও তাহলে আবার 270 ডিগ্রি আসতে হবে। সুতরাং আমি অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনে গিয়ে ভেক্টর মাল্টিপ্লিকেশন করব। দ্যাটস ওয়াই ভি ক্রস বি যদি করো তাহলে ইনডিউস টর্কের ডিরেকশনটা আসবে হচ্ছে তোমার ডি তে আসবে পজিটিভ, মানে ফ্রম ডি টু সি, ডি থেকে সি এর দিকে হবে। ঠিক আছে, তাহলে ডি থেকে সি এর দিকে হইলে ডি তে আসবে পজিটিভ আর সি তে আসবে নেগেটিভ টার্মিনাল। এভাবে চিন্তা করতে হবে। মানে সবসময় মনে রাখবে ইনডিউস টর্কটা যেদিকে হবে, সরি ইনডিউস ভোল্টেজটা যেদিকে হবে সেক্ষেত্রে মানে যেদিক থেকে যেদিকে হচ্ছে প্লাস থেকে মাইনাসটা সেদিক থেকে সেদিকে হবে। অর্থাৎ মনে করো যে তোমার ডি থেকে সি এর দিকে ইনডিউস টর্কটা, সরি ইনডিউস ভোল্টেজটা কাজ করছে, সো ডি তে হবে পজিটিভ, সি তে হবে নেগেটিভ। আবার এখানে কি হচ্ছিল যে বি থেকে, বি টার্মিনাল থেকে এ টার্মিনালের দিকে ইনডিউসড ভোল্টেজটা কাজ করছে, সো বি তে হবে পজিটিভ, এ তে হবে নেগেটিভ। এই জিনিসটা আমি এখানে মানে অ্যারোর সাথে পোলারিটির রিলেশনটা এই ফিগারে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এভাবে আর কি ইনডিউস ভোল্টেজটা কাজ করে। এখন বাকি যে দুইটা সেগমেন্ট এ বি আর সিডি তো আমরা জানি, সেক্ষেত্রে ইনডিউসড ভোল্টেজ এভাবে আসছে। বাট আচ্ছা, তো ইনডিউস ভোল্টেজ আসে সেটা আমরা বুঝলাম, বাট সেটা মানটা কি হচ্ছে, মানটা হচ্ছে ভি ক্রস বি, এক্ষেত্রে ভিবি সাইন থিটা, তাই না, ভ্যালু। তো ভিবি সাইন থিটা সাথে তার একটা অ্যাঙ্গেলও থাকবে। তো ভিবি সাইন থিটার মানে কি, যে ভিবি ইনটু সাইন অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড ভি। অ্যাঙ্গেল বিটুইন বি আর ভি তো 90 ডিগ্রি সব জায়গায়। দেখো তুমি যদি ক্রস সেকশনে দেখো সব জায়গায় কিন্তু তুমি যেখানে ভি নাও না কেন ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে সে অলওয়েজ 90 ডিগ্রি থাকবে। রিলেটিভ মোশনে তুমি এই সিলিন্ড্রিক্যাল বা সার্কুলার পাথের স্পর্শক বরাবর নিবা, ট্যানজেনশিয়ালি নিবা। যদি নাও তাহলে কিন্তু সবসময় সেটা ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে, যেই পয়েন্টেই নাও না কেন। দ্যাটস ওয়াই ভিবি সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে ভিবি, শুধুমাত্র ভিবি থাকবে। আর তার একটা ডিরেকশন আছে, ডিরেকশন কোন দিকে, ডিরেকশনটা হচ্ছে যে ইনডিউস টর্কটা যেদিকে কাজ, সরি ইনডিউস ভোল্টেজ যেদিকে কাজ করছে সেটাই হচ্ছে তার ডিরেকশন, ভেক্টর মাল্টিপ্লিকেশনের ডিরেকশন। সেটার সাথে তুমি যদি এল কে মানে সেগমেন্টের যে লেন্থ ভেক্টর সেটাকে ডট গুণন করো তাহলে দেখবো তাদের মাঝে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আসবে, কারণ লেন্থ ভেক্টর ওই দিকেই কাজ করে। মানে তোমার ইনডিউসড ভোল্টেজের ডিরেকশন যেদিকে থাকবে লেন্থ ভেক্টর ওই দিকেই কাজ করবে, দ্যাটস ওয়াই তাদের মাঝে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে।
সো ভি ক্রস বি এটা হচ্ছে ভিবি সাইন 90 ডিগ্রি ডট এল, তার মানে হচ্ছে ভিবি এল কস 0 ডিগ্রি, তার মানে টোটাল আসবে ভিবিএল। ঠিক আছে, এই একই জিনিস সেগমেন্ট সিডির ক্ষেত্রেও ঘটবে, এখানে তোমার শুধুমাত্র ভিবিএল ই আসবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা কথা বলা আছে যে শুধুমাত্র যখন আন্ডার দ্য পোল ফেস থাকবে তখন হচ্ছে ভিবিএল হবে, বিয়ন্ড দ্য পোল এজেস চলে গেলে 0 হবে। এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি যদি এই নর্থ পোল আর সাউথ পোলের ভিতরে থাকো, নর্থ পোল আর সাউথ পোলের আন্ডারে থাকো, মানে কন্ডাক্টরটা যদি নর্থ পোল সাউথ পোলের আন্ডারে থাকে, সারফেসের ভিতরে থাকে, তাহলে শুধুমাত্র এই ভিবিএল ভোল্টেজটা ইনডিউসড হবে। যদি তুমি ভার্টিক্যাল পজিশনে চলে যাও, অর্থাৎ পোল এজের বাইরে চলে যাও, দেখো এখানে কন্ডাক্টরটা ভার্টিক্যাল এজে মানে ভার্টিক্যাল পজিশনে চলে গেছে, যেটাকে আমরা গতদিন ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বলে আসছিলাম। সো যদি এখানে চলে যাও তখন কিন্তু কোনো ফ্লাক্সই এই কন্ডাক্টরকে কাট করবে না, কোনো বি কাজ করবে না। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, 0 হবে ভোল্টেজ। ঠিক আছে, আর বাকি যে দুইটা সেগমেন্ট থাকে তোমার বিসি আর এটা হচ্ছে ডিএ, এই দুইটা সেগমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, এই দুইটা সেগমেন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে এই যে হ্যাঁ এখান থেকে দেখো, এখানে যেটা প্রবলেম যে ভি ক্রস বি আছে কিন্তু লেন্থটা হচ্ছে প্লেন অফ দ্য পেজের দিকে আছে। ঠিক আছে, মানে ভি ক্রস বিটা এল লেন্থ ভেক্টর পারপেন্ডিকুলার, মানে কথাটা অর্থ হচ্ছে দেখো যে তোমার এখানেও আগের মধ্যে ভি ক্রস বি কাজ করবে, কোনো সমস্যা হবে না। মনে করো বিসি সেগমেন্টে বি অলওয়েজ লেফট টু রাইট আছে, কোনো সমস্যা নাই। ভিটা হচ্ছে তোমার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন চিন্তা করলে এভাবে চিন্তা করতে পারো যে সেটা অলওয়েজ মানে এই যখন ডান দিকে থাকবে, মানে মনে করো যদি আমি মাঝখানের এই সার্কেলটাকে দুই ভাগে ভাগ করি, সার্কেলের ডান দিকে থাকলে অবশ্যই ভিটা উপরের দিকে থাকবে, এবং যখন সেটা আস্তে আস্তে সার্কেলের বাম সাইডে আসতে থাকবে কন্ডাক্টরটা, তখন সেটা নিচের দিকে ভিটা নামতে থাকবে। এটা সব সেগমেন্টের জন্যই একই কথা। ঠিক আছে, যেমন এবি সেগমেন্টের ডান দিকে ছিল, সে ছিল হচ্ছে উপরের দিকে অলওয়েজ এটা থাকতো, ভেলোসিটিটা থাকতো, আর এই সিডি সেগমেন্টটা ছিল হচ্ছে বাম দিকে, লেফটে ছিল, তার জন্য ভিটা অলওয়েজ নিচের দিকে কাজ করতো। তো বাকি যে দুইটা সেগমেন্ট বিসি আর ডিএ তাদের জন্য সেম কথাই প্রযোজ্য, ভি ক্রস বি তে কোনো সমস্যা আমাদের নাই, সেখানে ভিবি আমরা পাবো। সমস্যা হচ্ছে এল এর সাথে মানে লেন্থ ভেক্টরের সাথে ডট গুণন করতে গিয়ে। লেন্থ ভেক্টরটা আমরা যেটা বলে আসছিলাম যে লেন্থ ভেক্টরটা কোথায় হচ্ছে, যে দেখো লেন্থ ভেক্টরটা এখানে কাজ করছে হচ্ছে আমাদের ইনডিউসড ভোল্টেজ হচ্ছে ইদার মানে এই সাইডে, এটা কিভাবে বুঝাবো দাঁড়াও, এটা হচ্ছে যে হ্যাঁ ইনডিউসড ভোল্টেজটা হচ্ছে ইদার আমার এবি বি থেকে এ ডাইরেকশনে অথবা ডি থেকে সি এর ডাইরেকশনে, এই ডাইরেকশনে অলওয়েজ হবে, কারণ ভি আর বি কিন্তু চেঞ্জ হচ্ছে না। ভি হচ্ছে সার্কেলের ডান দিকে থাকলে উপরের দিকে, সার্কেলের বাম দিকে থাকলে নিচের দিকে। সো এই ভিটা কখনো চেঞ্জ হচ্ছে না, আর বি তো চেঞ্জ হওয়ার প্রশ্নে আসে না, লেফট টু রাইট থাকবে। সুতরাং ইনডিউস ভোল্টেজের ডিরেকশন কখনো চেঞ্জ হচ্ছে না, এটা ইদার বি থেকে এ এর দিকে হবে অথবা সি ডি থেকে সি এর দিকে হবে, যে কোনো একটা ডিরেকশনে আমি ইনডিউস ভোল্টেজ পাবো। যদি এই দুইটা ডিরেকশনে শুধুমাত্র পাই, তাহলে বিসির সাথে বিসির যে লেন্থ ভেক্টর মানে বিসির ভেতরে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেটা থেকে তার লেন্থ ভেক্টর হিসেবে যদি আমরা ধরে নেই, তাহলে তার সাথে কিন্তু এই ইনডিউস ভোল্টেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ঠিক আছে, আবার ডি এর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, তার ক্ষেত্রেও কারেন্ট যেদিকে ফ্লো করবে সেটা ইনডিউস ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, যার কারণে ভিবি এল cos 90 ডিগ্রি ডট গুণন করতে গিয়ে একটা cos 90 ডিগ্রি টার্ম চলে আসবে। দ্যাটস ওয়াই সেখানে আমার টোটাল যেই ইনডিউসড ভোল্টেজ সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, বিসি আর ডিএস সেগমেন্টের ক্ষেত্রে। সো এই হচ্ছে চারটা সেগমেন্টে কিভাবে ভোল্টেজ কত ভ্যালুতে এবং কোন পোলারিটিতে ইনডিউসড হয় সেই ব্যাপারটা। তো এই পর্যন্ত কোনো সেগমেন্টে বা কোনো পার্টে বুঝো নাই, কেউ আছো বা কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ বলো স্যার। যে প্রথম দিকে যে স্যার মিনিমাল অ্যাঙ্গেলের কথা বলেছেন ভি আর বি এর মাঝে, আচ্ছা মিনিমাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা মানে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা কি, যে ভেক্টর মাল্টিপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে আমাকে যে মনে করো এ ক্রস বি তুমি করবা, দুইটা ভ্যালু আছে, দুইটা ভেক্টর আছে এ আর বি, এ ক্রস বি করতে গেলে তোমাকে এ থেকে বি এর দিকে শর্টেস্ট অ্যাঙ্গেলে যাইতে হবে, শর্টেস্ট অ্যাঙ্গেলে। এখন তোমার ভি ক্রস বি করতে হইলে তুমি দেখো যে ভি যদি উপরের দিকে থাকে আর বি যদি লেফট টু রাইট থাকে, তুমি কাউন্টার ক্লকওয়াইজ গেলে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যদি তুমি ক্লকওয়াইজ তাহলে তোমাকে পুরো ঘুরে 270 ডিগ্রি ঘুরে আসতে হবে বি এর দিকে, তাই না? তাহলে শর্টেস্ট অ্যাঙ্গেল কোনটা? অলওয়েজ মানে
এখানে বলো। যে কাউন্টার ক্লকওয়াইজ যেটা বললেন সেটা কি ক্লকওয়াইজ হচ্ছে না, মানে ভি থেকে বি এর দিকে যদি রাইট আচ্ছা সাইডে। আচ্ছা সরি, হ্যাঁ আমি উল্টা বলছি, হ্যাঁ মানে ক্লকওয়াইজ হচ্ছে, রাইট। হ্যাঁ আমি একটু উল্টা বলছি, এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে 90 ডিগ্রি হচ্ছে, কাউন্টার ক্লকওয়াইজ গেলে 270 ডিগ্রি হচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে বি ক্রস বি আমি ক্লকওয়াইজ করব আর কি। আর এখানেও সিডির ক্ষেত্রে তো, হ্যাঁ বলো। যদি ভি ক্রস বি যদি ক্লকওয়াইজ করি তাহলে তো ই এর ডিরেকশনটা উল্টা দিকে চলে যাচ্ছে রাইট হ্যান্ড রুল অনুযায়ী। বি ক্রস বি উল্টা দিকে চলো, ই এর ডিরেকশন উল্টা দিকে যাবে। ক্লকওয়াইজ করবে রাইট হ্যান্ড রুল ওয়াইজ। আচ্ছা দাঁড়া, ওইটা একটু চিন্তা করতে হবে আমার। আচ্ছা হ্যাঁ তাও, হ্যাঁ তাই তো, ইন্ডিউস ভোল্টেজ ডিরেকশনটা উল্টা দিকে যাবে। আচ্ছা বুঝতে পারছি, আমার মনে হয় ফিগারে ইন্ডিউস রডটা উল্টা গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া এটা আমি নেক্সট ক্লাসে কারেকশন করে দিব যে ইন্ডিউস ভোল্টেজটা আসলে এবি সিডিটা হবে এবি তে, এবিটা হবে সিডি তে, ঠিক আছে, সেই অনুযায়ী পোলারিটিটা চেঞ্জ হবে। আচ্ছা এটা আমি নেক্সট দিন ঠিক করে দেবো, সমস্যা নেই। তো এটা কি তোমরা মানে এমনি বেসিক আইডিয়াটা বুঝতে পারছো যে কি হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে ভোল্টেজটা কিভাবে আসে মানে ভ্যালুটা বুঝতে পারছো, আর পোলারিটিটা আমি নেক্সট দিন তোমাদের ঠিক করে দিচ্ছি। তো এখন ধরে নাও যে আমি এতক্ষণ যে পোলারিটি দেখাইলাম সেই পোলারিটি অনুযায়ী কাজ করছে, আপাতত ধরে নাও। তো সেক্ষেত্রে বি তে আসতেছে পজিটিভ টার্মিনাল, এ তে নেগেটিভ, আর ডি তে পজিটিভ, সি তে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি যদি টপ ভিউটা দেখো, টপ ভিউ দেখলে মানে যেটা দেখবা যে তোমার জিনিসটা একটা এভাবে তুমি মডেল করতে পারো, একটা ভোল্টেজ সোর্স দিয়ে মডেল করতে পারো যে বি থেকে এ তে একটা পজিটিভ ভোল্টেজ সোর্স আছে, যেটার পজিটিভ টার্মিনালটা হচ্ছে বি এর দিকে, নেগেটিভটা এর দিকে। সিমিলারলি সি থেকে ডি এর দিকে একই একটা এরকম একটা ভোল্টেজ সোর্স আছে আর কি। তো এরকম ভোল্টেজ সোর্স থাকলে সেটা একটা কারেন্ট অবশ্যই জেনারেট করবে, এবং অলওয়েজ দেখবো যে কারেন্টের ডিরেকশনটা দুইটা ভোল্টেজ সোর্সই একই দিকে একই ডাইরেকশনে সাপোর্ট করবে, ঠিক আছে? মানে ভোল্টেজটা ইনডিউস অলওয়েজ ওইভাবেই হবে। এটা মনে রাখবা যে তোমার যদি বি তে পজিটিভ টার্মিনাল ইনডিউসড হয় তাহলে সি তে নেগেটিভই হবে, আর যদি এ তে নেগেটিভ আসে ডি তে অলওয়েজ পজিটিভই হবে, ঠিক আছে? এরকম ভাবেই হবে যাতে করে কারেন্টটা ইদার কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ মানে একই দিকে কারেন্টকে দুইটা সোর্সে সাপোর্ট করে, এরকম ভাবে ইনডিউসটা হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কারেন্টটা এই আর্মেচার লুপে এভাবে ফ্লো করবে, এবং ফ্লো করে সেটা আলটিমেটলি আমার এক্সটার্নাল সার্কিটে আসবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা এই ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, তো এভাবে আমি যদি টোটাল মানে ইনডিউস ভোল্টেজটা দেখি, মানে ভ্যালুটা দেখতে চাই, টোটাল ইনডিউস ভোল্টেজের ভ্যালুটা হবে, যেহেতু দুইটা সেগমেন্টে কোনো ভোল্টেজ পাচ্ছ না এটা জিরো হবে, আর বাকি দুইটা সেগমেন্টে ভিবিএল পরিমাণ পাচ্ছ, সেক্ষেত্রে টোটাল ইনডিউস ভোল্টেজটা হবে 2 ভিবিএল। কেন যোগ হইলো, মানে দুইটার যোগ হওয়ার কারণটা হচ্ছে যে মানে এখানেও ভিবিএল, ডিএ তেও ভিবিএল, ডিসি তেও ভিবিএল। এর কারণটা হচ্ছে দেখো যে তুমি একটু আগে যেটা বলে আসলাম যে দুইটা সোর্সই এমন ভাবে ইনডিউসড হবে যাতে কারেন্ট একই ডাইরেকশনে থাকে। তার মানে তুমি যদি এই লুপের ভিতরে একটা কার্শস ভোল্টেজ ল অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার কারেন্টের ডিরেকশনটা মানে কার্শস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে তুমি টোটাল ভোল্টেজটা এই দুইটার যোগফলই অলওয়েজ পাবা, ঠিক আছে? এখানে কখনোই অপোজিট পোলারিটিতে ভোল্টেজ ইনডিউস হবে না, অলওয়েজ সেম পোলারিটিতেই দুইটা ভোল্টেজ সোর্স ইনডিউসড হবে। দ্যাটস ওয়াই এখানে তোমার আলটিমেটলি যোগ হয়ে যাবে, যোগ হয়ে 2 ভিবিএল আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আগের মতোই 2 ভিবিএল কে যদি আমি v is equals to r ওমেগা, এটা তো আমরা অলরেডি ফিজিক্সের ফর্মুলা থেকে জানি যে যদি লিনিয়ার থেকে আমি রোটেশনালে যেতে চাই আমাকে রেডিয়াস থেকে গুণ করতে হবে। তো এখন এই রেডিয়াসটা হচ্ছে আমার এখানকার সার্কুলার পাথে যে রেডিয়াসটা সেটা, ঠিক আছে? তো এই সার্কুলার পাথের রেডিয়াসকে আমি যদি অ্যাঙ্গুলার স্পিড দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি লিনিয়ার ভেলোসিটিতে পেয়ে যাচ্ছি। সেটা এখানে আমি জাস্ট রিপ্লেস করে দিব, রিপ্লেস করে দিলে আসবে হচ্ছে 2r ওমেগা বিএল। আর এরপর আচ্ছা এই জিনিসটা আমরা আগেও দেখে আসছি যে এরপরে আমি কিভাবে এই 2r ওমেগা বিএল থেকে ফ্লাক্সের মানে হ্যাঁ ফ্লাক্সে কিভাবে আসতে পারি, এই ফাইটাতে কিভাবে আসতে পারি, সেটা আসার জন্য আমরা আগের দিনে বলে আসছিলাম ডিসি মোটরের ক্ষেত্রে। ডিসি মোটরের এটা হচ্ছে ওই পিডিএফটা, এখানে তোমরা দেখো যে হ্যাঁ এই যেখানে আমি জিনিসটা বলে দিয়েছিলাম যে তুমি যদি এই তোমার এখানে ছিল হচ্ছে 2RILB ডিসি মোটরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কি করেছিলাম যে একটা পাই দিয়ে ভাগ করে পাই দিয়ে এখানে গুণ করে দিয়েছিলাম, গুণ করলে আসে পাই আর এল, ঠিক আছে? পাই আর এল ক্রস বি ক্রস আই। এখন এই পাই আর এল এটাকে আমরা বলেছিলাম হচ্ছে এরিয়া আন্ডার দ্য পোল সারফেস, ঠিক আছে? কেন এরিয়া আন্ডার দ্য পোল সারফেস, কারণ এটা তো আমার একটা সিলিন্ড্রিক্যাল পাথ, তাই না? এই মানে হ্যাঁ আমার আর্মেচারটা যেখানে ঘুরছে সেটা একটা সিলিন্ড্রিক্যাল পাথে ঘুরছে। যদি আমি ম্যাগনেটিক সারফেসে আন্ডারে চিন্তা করি, এটা একটা সিলিন্ড্রিক্যাল পাথে ঘুরছে।
যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল পাথে ঘুরছে, তুমি যদি একটা পোল সারফেস আন্ডার চিন্তা করো, একটা পুরা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2πrl, সে যেখানে এলটা হচ্ছে তো লেন্থ আর আরটা হচ্ছে তো রেডিয়াস, তাই না? টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2πrl। কিন্তু তুমি যদি শুধুমাত্র একটা পোল সারফেসকে চিন্তা করো, মনে করো যে আমি যেটা আগে কিছুক্ষণ আগে বলে আসলাম যে লেফট সাইড আর রাইট সাইড, তুমি যদি এই সিলিন্ড্রিক্যাল পাথে শুধুমাত্র ডান দিকটা নাও, মানে সাউথ পোলের আন্ডারের অংশটুকু নাও, তাহলে এখানে হচ্ছে πrl সারফেস আছে। আর বাম দিকে যদি নাও, নর্থ পোলের আন্ডারে নাও, এখানে আমার πrl অংশ আছে। তাহলে একটা সারফেসের আন্ডারে আমার শুধুমাত্র πrl অংশ আছে, অর্ধেকটা আছে টোটাল সারফেস এরিয়া। দ্যাটস ওয়াই এখানে আমার 2π, মানে হ্যাঁ, πrl টা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য এরিয়া আন্ডার ওয়ান পোল সারফেস, একটা পোল সারফেসের আন্ডারের এরিয়াটা। ap is equals to πrl, ঠিক আছে? তো এরিয়া আন্ডার ওয়ান পোল সারফেস। এখন এটা আর কি, মানে πrlটা রিপ্লেস করে দিলাম, আর বিটা তো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এই বি এর সাথে যদি আমরা এপিটাকে মাল্টিপ্লাই করে দেই, শুধুমাত্র ভেক্টর না, জাস্ট ভ্যালুগুলো মাল্টিপ্লাই করি, তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে ফ্লাক্স। কারণ ফ্লাক্সের সংজ্ঞাটা বা ডেফিনেশনই হচ্ছে একটা সারফেসের উপর যখন আমি ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাপ্লাই করি, তখন সেটা ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে তার এরিয়া ভেক্টরের একটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়, এবং ক্রস মাল্টিপ্লিকেশনের ফলে তুমি যে আলটিমেট ভ্যালুটা পাও সেটা হচ্ছে তোমার ফ্লাক্স। যেমন এখানে দেখো, বিটা যদি একটা এরিয়াকে আমার কি বলে রেডিয়ালি, এখানে দেখো আমার কিন্তু সিলিন্ড্রিক্যাল সারফেসকে বিটা অলওয়েজ রেডিয়ালি কাট করে। রেডিয়ালি মানে হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। দেখো, রেডিয়াস বরাবর, সহজ কথা, রেডিয়াস বরাবর কাট করে, এটাকে আমরা বলি রেডিয়ালি কাট করা। তাহলে এখানে দেখো অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। তার মানে এরিয়া সারফেস, মানে এরিয়া ভেক্টরের সাথে, এরিয়া ভেক্টর জিনিসটা আবার কি? এরিয়া ভেক্টর হচ্ছে যে তোমার সারফেস থেকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্টালি বের হয়। তাহলে বি যেহেতু তোমার সারফেসকে, সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে অলওয়েজ 90 ডিগ্রিতে কাট করছে, আবার এরিয়া ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে, তাহলে বি আর এ এর মাঝে অ্যাঙ্গেল কিন্তু আবার 0 ডিগ্রি, তাই না? বি আর এ এর মাঝে কোনো রিলেটিভ অ্যাঙ্গেল নাই। দ্যাটস ওয়াই এপি মানে এবি cos 0 ডিগ্রি। তার মানে আলটিমেটলি ফ্লাক্সটা হচ্ছে এবি সমান সারফেস এরিয়া মাল্টিপ্লাইড বাই দ্য ফ্লাক্স। এজন্য এখানে তুমি এই এপি ইনটু বিটা হচ্ছে তোমার একটা পোল সারফেসে যতখানি ফ্লাক্স যাচ্ছে সেটা। এজন্য হচ্ছে আমি এখানে ফ্লাক্স সেটাকে রিপ্লেস করে দিতে পারি। আর মোটরের ক্ষেত্রে এটা ছিল আমার আর্মেচার কারেন্ট। একই জিনিস আমি ওই ডিসি জেনারেটরের ক্ষেত্রেও এখানে করা আছে। একই জিনিস ডিসি জেনারেটরের ক্ষেত্রেও এখানে একটা পাই দিয়ে ভাগ করে পাই আর এল টাকে ফ্লাক্স হিসেবে, সরি, এই এপি হিসেবে লেখা হয়েছে, আর বি আর ওমেগা আগের মতোই আছে। তারপর এই এরিয়া আর ফ্লাক্সটাকে একসাথে করে ফ্লাক্স হিসেবে লেখা হয়েছে, ঠিক আছে? ফাইনালি যেটা আমার এক্সপ্রেশন আছে ইনডিউসড ভোল্টেজ, সেটা হচ্ছে 2/π ফ্লাক্স ইনটু ওমেগা। দ্যাট ইজ তোমার যেটা আমরা এতদিন পর্যন্ত বলে আসছিলাম বা মেনে নিয়ে আসছিলাম, বিশ্বাস করে আসছিলাম যে ইএ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু k5 ওমেগা। এটা এতদিন পর্যন্ত মোটর পড়ার সময় আমরা বিশ্বাস করে আসছিলাম, বাট আলটিমেটলি আসলে জিনিসটা এভাবেই আসে যে এই 2/πটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট কে দিয়ে রিপ্লেস করি, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে k5 ওমেগা। দ্যাটস ওয়াই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ এই জিনিসটা হচ্ছে k5 ওমেগা দিয়ে এক্সপ্রেস করা যায়। তবে মোটরের ক্ষেত্রে একটা ব্যাপার, যেটা যে মোটরের ক্ষেত্রে আমি এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের একটা আলাদা নাম বলেছিলাম, কারণ কি মনে আছে নামটা? হ্যাঁ, কারণ মনে আছে নামটা যে হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ। কেন ব্যাক ইএমএফ বলা হচ্ছিল? কারণ ব্যাক ইএমএফ কথাটা এজন্য বলা হচ্ছিল যে আমি মোটরে যেদিকে কারেন্ট ফ্লো করাচ্ছিলাম, কারেন্টের ডিরেকশন যেদিকে ছিল, তার ইনডিউস ভোল্টেজটা ছিল তার অপোজিট সাইডে, উল্টা দিকে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছিল। দ্যাটস ওয়াই সেটাকে আমরা ব্যাক ইএমএফ বা কাউন্টার ইলেকট্রোমোটিভ ফোর্স বলছিলাম। বাট এখানে আসলে ব্যাক ইএমএফ কথাটা আমার মনে হয় না আনার দরকার আছে। কেন? কারণ এখানে তুমি যেদিকে ঘুরাচ্ছ সেই অনুযায়ী তোমার ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এখানে আসলে কাউন্টার কোনো অ্যাকশন হচ্ছে না, এখানে যেরকম অ্যাকশন হওয়ার কথা সেরকম অ্যাকশনই হচ্ছে। দ্যাটস ওয়াই এটা জাস্ট নরমাল ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ হিসেবে আমরা বলতে পারবো, ঠিক আছে? তো এই পর্যন্ত যেটা আমরা পড়লাম সেটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত যা যা পড়লাম, বা কোনো পার্টে বুঝতে পারো না? এটা আগের দিনের পড়ারই একটা রিইটারেশন, খালি হচ্ছে যে একটুখানি অ্যাঙ্গেল এবং ভ্যালু এই জিনিসগুলো, ফর্মুলা এই জিনিসগুলো একটু এক্সপ্রেশন চেঞ্জেস, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে মুভ করি। ডিসি জেনারেটর পড়তে তোমাদের জন্য একটু সহজ হবে, কারণ এর সবকিছু আমি আগেও বলে আসছি ডিসি মোটরের মতো সব টপিকই। যেমন ডিসি মোটরে আমরা আর্মেচার রিঅ্যাকশন করে আসছিলাম,
ডিসি জেনারেটরে আমরা আর্মেচার রিঅ্যাকশন দেখব। এখন আর্মেচার রিঅ্যাকশন জিনিসটা আসলে ছিল কি? আর্মেচার রিঅ্যাকশন ছিল হচ্ছে যে যখন একটা আর্মেচার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন সে তার নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এবং সেই নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডটা আবার আমার মেইন পোলের আন্ডারে যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা পার্মানেন্ট ম্যাগনেট থেকে আমি পাচ্ছি, সেই পোল ফ্লাক্সকে সে ডিস্টর্ট করে দিবে, মানে তাকে আগের যে ইউনিফর্ম অবস্থাটা সেটা নষ্ট করে দিবে। এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন ছিল, তাই না? তো এখন যেহেতু আমার জেনারেটরে আর্মেচার কয়েলের ভিতরে যেটা হচ্ছে যে কারেন্ট ইনডিউস হচ্ছে, কারেন্ট জেনারেট হচ্ছে, তাহলে এই কারেন্টটাই কিন্তু আমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটাকে আমরা বলতে পারি আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড অথবা রোটর ম্যাগনেটিক ফিল্ড, যে কোনো একটা বলতে পারি। তো এই আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডটা আবার আমার যে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড সেটাকে ডিস্টর্ট করে দিবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আর্মেচার রিঅ্যাকশন। এখন এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে কি হয় এটা আমরা গতদিন বলে আসছিলাম। গতদিনের ফিগার আর এই ফিগারটা সেমই, মানে তোমরা যদি মনে করে দেখো গতদিন ফিগারটা, হ্যাঁ এই ফিগারটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আমি একটুখানি ডিফারেন্ট ফিগার ইউজ করেছিলাম, কারণ হচ্ছে মানে বেসিক ডিফারেন্স যেখানে মোটরের ক্ষেত্রে যেটা ছিল আমার এই সার্কুলার পাথে, মানে আর্মেচার যে সার্কুলার পাথে ঘুরে তার লেফট সাইডে ছিল কারেন্টটা পেজের ভিতরের দিকে যাচ্ছে, কারেন্টটা হচ্ছে পেজের ভিতরের দিকে যাচ্ছিল, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি সিডি টার্মিনালটা চিন্তা করো, তুমি যদি কারেন্ট এখানে ডি থেকে সি এর দিকে যাচ্ছিল, ঠিক আছে, আর এখানে রাইট সাইডে হচ্ছে কারেন্টটা বাইরের দিকে আসছিল, বি থেকে এর দিকে আসছিল। এখন এটা ছিল হচ্ছে আমার মোটরের ক্ষেত্রে, যখন আমি বাইরে থেকে তাকে কারেন্ট ফ্লো করছিলাম। জেনারেটরের ক্ষেত্রে তুমি যদি এই ম্যাগনেটিক পোল দুটাকে একই পজিশনে রাখো, মানে নর্থ পোলকে বাম দিকে রাখো, সাউথ পোলকে রাইট সাইডে রাখো, আর যদি তুমি ঘোরানোর ডিরেকশন, মানে তুমি আর্মেচারটাকে একই দিকে ঘুরাইতে চাও, মোটরের ক্ষেত্রে আমি তাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছিলাম, মানে কাউন্টার ক্লকওয়াইজ তাকে ফোর্স ইন্ডিউস করার ট্রাই করেছিলাম, আর জেনারেটরও তাকে আমি কাউন্টার ক্লকওয়াইজই প্রাইম মুভারতে ঘোরাচ্ছি। তার মানে আমার নর্থ পোল আর সাউথ পোল, মানে ম্যাগনেটিক সহজ কথা ম্যাগনেটিক ফ্লাক্স লেফট টু রাইটই আসতেছে, এবং আমার স্পিডও হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজই আমি ঘোরানোর চেষ্টা করছি। তাহলে আমার ভি আর বি কি এই দুই ক্ষেত্রে সেম না? আমার বি হচ্ছে লেফট টু রাইট, ভি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন থেকে আসবে। যেহেতু আমার ভি আর বি সেম, তাহলে শুধুমাত্র যেই জায়গাটা ডিফারেন্স সেটা কোথায়, যে কারেন্ট ফ্লোর ডিরেকশন। কারেন্ট ফ্লো ডিরেকশনটা মোটরের ক্ষেত্রে ছিল হচ্ছে লেফট সাইডে হচ্ছে ভিতরের দিকে যাবে, রাইট সাইডে হচ্ছে বাইরের দিকে আসবে। জেনারেটরে কি হবে? জেনারেটরে তার অপোজিট সাইডে হবে, ঠিক আছে? জেনারেটরে কিন্তু তার অপোজিট সাইডে হবে। এটা কেন হবে এটা এভাবে বোঝানোর চেষ্টা করি। তোমার মোটরের ক্ষেত্রে সোর্সটা ছিল হচ্ছে আমার এক্সটার্নাল সার্কিটে, সোর্স থেকে সার্কিটে কারেন্টটা ভিতরের দিকে যাইতো, ঠিক আছে? আর জেনারেটর হচ্ছে আমার আর্মেচার থেকে কারেন্ট আবার এক্সটার্নাল সার্কিটে আসবে, তাহলে কি ফ্লো পুরো উল্টো অপোজিট হয়ে গেছে, তাই না? এখন এক্সটার্নাল সার্কিটের দিকে কারেন্ট আসে, আর আগের বার মোটরের ক্ষেত্রে এক্সটার্নাল সার্কিট থেকে কারেন্ট আর্মেচারে যাইতো। দ্যাটস ওয়াই বেসিক ডিফারেন্স যেখানে হবে আর্মেচার রিঅ্যাকশনে সেটা হচ্ছে যে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। মোটরের ক্ষেত্রে ছিল বাম দিকে ছিল হচ্ছে আমার কারেন্ট ভিতরের দিকে যাচ্ছিল, রাইট সাইডে কারেন্ট বাইরের দিকে আসছিল। আর এখানে জেনারেটরের ক্ষেত্রে যেটা হবে লেফট সাইডে কারেন্ট আসবে বাইরের দিকে, রাইট সাইডে কারেন্ট যাবে ভিতরের দিকে, যদি তোমার দুই ক্ষেত্রেই এই পোল গুলার পজিশন আর স্পিডের ডিরেকশনটা সেম থাকে। সেক্ষেত্রে জাস্ট কারেন্ট মানে কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশনটা উল্টা যাবে। এইটাই হচ্ছে ফিগারের ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? এই জন্য এই এতটুকু ডিফারেন্সের জন্য কিন্তু আমি আসলে গতদিন অন্য ফিগার তোমাদের দেখাইছিলাম, যাতে করে কারেন্টের ডিরেকশনটা তোমরা মানে না করো, কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে? তো আজকে আমি এই চ্যাপম্যানের বইয়ের ফিগারটি ইউজ করতে পারবো, ওরা জেনারেটর দিয়ে এই আর্মেচার রিঅ্যাকশনটাকে ব্যাখ্যা করেছে, দ্যাটস ওয়াই ওদেরকে ওরা এই ডাইরেকশনটা ইউজ করেছে। তো এখন আচ্ছা হ্যাঁ, এখন যেটা যে আগের মতোই, যেখানে তোমার আর্মেচার রিঅ্যাকশন কিভাবে আসছে, যে যখন তোমার বাইরের দিকে আসবে তুমি যদি এই কি বলে থাম্ব রুলটাকে অ্যাপ্লাই করো, অর্থাৎ তোমার যখন আর কি কারেন্টটা থাম্বের দিকে যাবে তখন তোমার চারটা আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিকটেট করবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার দেখো তাই হচ্ছে, এখানে কারেন্টটা বাইরের দিকে আসবে, তুমি থাম্বটাকে বাইরের দিকে নাও আর বাকি চারটা আঙ্গুল দিয়ে, তাহলে তুমি কারেন্টের ডিরেকশনটা পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমার এদিকে কাউন্টার ক্লকওয়াইজ আসছে, আর হ্যাঁ কাউন্টার ক্লকওয়াইজ আসছে। আর এখানে তুমি দেখো ডান দিকে হচ্ছে কারেন্টটা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, থাম্বটাকে ভিতরের দিকে নাও, তাহলে দেখবা ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে ক্লকওয়াইজ আসবে। তাহলে লেফট সাইড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা তোমার যাবে হচ্ছে কাউন্টার
ক্লকওয়াইজ আর রাইট সাইডে ম্যাগনেটিক ফিল্ডটা যাবে হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। সো যেটা আমার তো মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা নতুন করে ক্রিয়েট হইলো, এটাকে আমরা বলছিলাম আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড অথবা রোটর ম্যাগনেটিক ফিল্ড। এই রোটর ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আমরা এখানে হচ্ছে যে দেখো এখানে তুমি যদি নর্থ পোল টু সাউথ পোল বা লেফট টু রাইট ম্যাগনেটিক ফিল্ড পোল ফ্লাক্সটাকে চিন্তা করো, তাহলে এই সিলিন্ড্রিক্যাল পাথের লেফট সাইডে দেখবা নিচের দিকে তোমার আর্মেচার ফিল্ডের ডিরেকশন আর পোল ফিল্ডের যেটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেই দুটো ডিরেকশন একই দিকে। দেখো এখানে হচ্ছে লেফট টু রাইট আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড এবং পোল ফিল্ডটা হচ্ছে লেফট টু রাইট। তো যেহেতু দুইটাই লেফট টু রাইট, দ্যাটস ওয়াই এখানে তোমার টোটাল ফিল্ডটা বেড়ে যাবে, কারণ এখানে যোগ হয়ে যাবে দুইটা ফিল্ড, আর্মেচার ফিল্ড আর পোল ফিল্ডটা অ্যাড হয়ে যাবে। আর উপরের দিকে দেখো আমার আর্মেচার ফিল্ডটা হচ্ছে রাইট টু লেফট, কিন্তু আমার পোল ফিল্ড তো আগের মতোই লেফট টু রাইটই থাকছে, যার কারণে এখানে টোটাল ফিল্ড হবে দুইটা ফিল্ডের বিয়োগফল। মানে তুমি যদি পোল ফিল্ড থেকে এই আর্মেচার ফিল্ডটাকে বিয়োগ দাও, যেটা আসবে সেটা, ঠিক আছে। সিমিলার জিনিসটা সাউথ পোলের দিকেও ঘটে। সাউথ পোলে হচ্ছে উপরের দিকে টোটাল ফিল্ড টোটাল ফ্লাক্স বেড়ে যাবে আর নিচের দিকে টোটাল ফ্লাক্সটা কমে যাবে, ঠিক আছে, যার কারণে ফ্লাক্সটা অনেকটা ডিস্টর্টেড হয়ে যাবে। এখানে মানে গহদিনের মতো একেবারে ডিস্টর্টেডটা এখানে দেখানো নাই, যেমন এখানে আমি ডিস্টর্টেডটা দেখানো ছিল, এখানেও আর কি ডিস্টর্টেডই হবে, বাট ওই ভিতর দিয়ে ফ্লাক্স গুলো দেখানো হয় না। বাট তোমরা এটা ইমাজিন করতে পারো যে ভিতরে তুমি যদি ড্র করো ফ্লাক্সটা অনেকটা ডিস্টর্ট হয়েই তারপর যাবে আর কি, অর্থাৎ এদিক থেকে অনেকটা বেঁকে গিয়ে সাউথ মানে নর্থ পোলের নিচের দিক থেকে বেঁকে গিয়ে সাউথ পোলের উপরের দিকে উঠবে, জিনিসটা এইভাবে যাবে আর কি। তো এরকম ভাবে মেইন যেটা আমার ইউনিফর্ম ফ্লাক্স ছিল সেটা পোল ফ্লাক্সটা ডিস্টর্ট হয়ে যাবে আর্মেচার রিঅ্যাকশনের কারণে। আচ্ছা, এর জন্য যেটা হবে মানে যেটা প্রবলেম হবে সেটা আমরা গতদিন বলে আসছিলাম যে আমার আগের যে নিউট্রাল প্লেন ছিল ম্যাগনেটিক নিউট্রাল প্লেন, বা এটাকে আমরা বলেছিলাম ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, এমএনএ বলেছিলাম। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা থাকে হচ্ছে যখন আর্মেচারে কোনো যেই পজিশনে আর্মেচারে কোনো কারেন্ট থাকে না, যেটা আমার ভার্টিক্যাল পজিশন, একদম ভার্টিক্যাল পজিশন, যেখানে আর্মেচার কন্ডাক্টরের ভিতরে কোনোই ম্যাগনেটিক ফ্লাক্স যায় না, অর্থাৎ যেটা হচ্ছে আমার এই পজিশনটা, রাইট, একদম ভার্টিক্যাল পজিশন, যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে যায় না। এই পজিশনটাকে আমরা বলেছিলাম হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, বা এটাকে ম্যাগনেটিক নিউট্রাল প্লেনও বলতে পারো। যেহেতু আমি 3D ভাবে যদি চিন্তা করি, ক্রস সেকশন দেখলে এটা একটা অ্যাক্সিস, আর তুমি যদি 3D ভাবে চিন্তা করো তাহলে সেটা একটা প্লেন বলতে পারো, ঠিক আছে। তো এই প্লেনটা তোমার কিন্তু এখন মানে কি বলে ডিসপ্লেসড হয়ে যায়, একটুখানি বেঁকে যায়। কেন বেঁকে যায়? কারণ আচ্ছা এই ফিগারটা দেখে বোঝার চেষ্টা করো যে এখানে যেহেতু আমার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা হবে এই ফ্লাক্সটার একদম মাঝামাঝি অংশ, যেখানে মানে দুই সাইডের ফ্লাক্স টোটাল ফ্লাক্সটা সমান হইতে হবে। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসের দুই পাশের টোটাল ফ্লাক্স সমান হইতে হবে। তো আগে যেটা ছিল যে ইউনিফর্ম ফ্লাক্সের ক্ষেত্রে আমার যদি আমি ভার্টিক্যাল পজিশনে প্লেনটাকে রাখতাম তাহলে কিন্তু দুই পাশের ফ্লাক্স সমান হয়ে যেত, কিন্তু এখন যেহেতু ডিস্টর্টেড হয়ে গেছে ফ্লাক্সটা, তাহলে ম্যাগনেটিক নিউট্রাল প্লেনটাকে ওইভাবে আমাকে সরায় আনতে হবে, ডিসপ্লেস করতে হবে, যাতে করে দুই পাশের ফ্লাক্সটা ওই ডিস্টর্টেড ফ্লাক্সের জন্য সমান হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই সেটা শিফট হয়ে যাবে। তো এটা এই গতদিনের পড়ার মতোই, খালি হচ্ছে কারেন্টের ডিরেকশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, যার কারণে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিস্টরশনের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে গেছে। ডিস্টরশন আগে ছিল নর্থ পোলের উপরের দিক থেকে, এই যে নর্থ পোলের উপরের দিকে বেশি থাকতো, সাউথ পোলের নিচের দিকে বেশি থাকতো, আর এখন হচ্ছে নর্থ পোলের নিচের দিকে বেশি, সাউথ পোলের উপরের দিকে বেশি, জিনিসটা জাস্ট উল্টা যাচ্ছে আর কি। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যে এই পর্যন্ত বুঝি নাই কোনো জায়গায়? এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? আচ্ছা, যদি এই পর্যন্ত প্রশ্ন না থাকে তাহলে এখন আমি জাস্ট মানে ফার্দার দুটো কথা বলবো হচ্ছে এই ম্যাগনেটিক নিউট্রাল প্লেনটা শিফট হলে কি সমস্যা। গতদিন আমি বলে আসছিলাম যে প্লেন ডিস্টর্ট হয়ে যায়, বা প্লেন ডিস্টর্ট হয়ে গেলে আমার নেট ম্যাগনেটিক ফিল্ড থেকে একটা আর্মেচার রিঅ্যাকশন অংশ বিয়োগ করতে হয়। এটা একটা মানে নেট ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যায়। বাট এটা কিভাবে কমে যায় এই জিনিসটা আমরা খুব বেশি ডিটেইলস এ দেখি না। তো আজকে আমরা ওই জিনিসটা একটু বেশি ডিটেইলস এ গিয়ে দেখার ট্রাই করব। একটা জিনিস হচ্ছে যে তুমি দেখো এই কার্ভটা আমরা গতদিন কিন্তু দেখে আসছিলাম, কোথায় দেখে আসছিলাম মনে আছে? বলতে পারবা কি, মনে করতে পারবা এই কার্ভটা কই দেখে আসছিলাম? মনে করো তো, কার মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমি বলি। এই কার্ভটা আমরা দেখে আসছিলাম হচ্ছে এক্সাম্পল 9.2 তে, ঠিক আছে। এক্সাম্পল 9 যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলস দেখছিলাম তখন হচ্ছে এই কার্ভটা আমরা দেখে আসছিলাম। এই যে এটা হচ্ছে সেই কার্ভটা যেটাকে আমরা বলেছিলাম ম্যাগনেটাইজেশন কার্ভ।
ম্যাগনেটাইজেশন কার্ভটা হচ্ছে বেসিক্যালি তুমি ম্যাগনেটাইজ কতখানি করতে পারছো। ম্যাগনেটাইজ করার সোর্সটা কি? ম্যাগনেটাইজ করার সোর্স হচ্ছে যদি আমি মানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ না করে ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, মানে যদি আমি নর্থ পোল সাউথ পোল আগে থেকে ক্রিয়েট না করে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে ক্রিয়েট না করে যদি একটা ফিল্ড কয়েলকে স্টেটরের চারপাশে পেঁচায় তার মাঝে কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করি, সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেট দিয়ে ফিল্ড ক্রিয়েট করা। তো ইলেকট্রোম্যাগনেট দিয়ে ফিল্ড ক্রিয়েট করার সময় কিন্তু আমাকে ফিল্ড কারেন্ট দিয়ে ফ্লাক্স জেনারেট করতে হচ্ছে। তো এই ম্যাগনেটাইজেশন কার্ভটা হচ্ছে বেসিক্যালি ফিল্ড কারেন্টের সাথে ওই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের কার্ভ, মানে যেটা তুমি যেটা তুমি গতদিন এখানে দেখে আসছিলা যে ফিল্ড কারেন্টের সাথে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের কার্ভ, ঠিক আছে? কারণ এটাকে আসলে এভাবেও লেখা যায় যে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্সের সাথে ফ্লাক্সের কার্ভ। কেন এভাবে লেখা যায় তুমি চিন্তা করে দেখো, তোমার বেসিক্যালি ম্যাগনেটোমোটিভ ফোর্স আসলে কি? ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে তোমার NFIF। এটা ছিল আমার আইডিয়াল ম্যাগনেটোমোটিভ ফোর্স, কোন আর্মেচার রিঅ্যাকশন চিন্তা না করলে বা আর্মেচার রিঅ্যাকশন বাদ না দিলে, সেটা ছিল NF into IF। দ্যাট which means that তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে যে তোমার Nটা কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নস ইন দ্য ফিল্ড কয়েল এটা তো কনস্ট্যান্ট, দ্যাটস তো সেটা ফিল্ড কারেন্টের প্রপোর্শনাল। তাহলে তুমি এই মানে ওই ম্যাগনেটাইজেশন কার্ভে এক্স অ্যাক্সিসে ফিল্ড কারেন্টের জায়গায় চাইলে ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসে আমার কি ছিল? ওয়াই অ্যাক্সিসে আমরা দেখে আসছিলাম হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, সেটা ছিল হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে ম্যাগনেটাইজেশন কার্ভ। সে তার জায়গায় আমি ফ্লাক্স ইউজ করতে পারি, কারণ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হচ্ছে কে ফাই ওমেগার সমান। তুমি যদি স্পিডটাকে কনস্ট্যান্ট রাখো, যদি স্পিডকে কনস্ট্যান্ট চিন্তা করো, তাহলে কিন্তু তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা ফ্লাক্সটা প্রপোর্শনাল, তাই না? তো ম্যাগনেটাইজেশন কার্ভটা ইউজুয়ালি কনস্ট্যান্ট স্পিডের একটা মেশিনের জন্য আঁকা হয় বা ড্র করা হয়। তাহলে এখানে তোমার এক্স অ্যাক্সিসে থাকবে ইদার ম্যাগনেটোমোটিভ ফোর্স অথবা ফিল্ড কারেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ইদার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অথবা আমার ফ্লাক্স, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স। এবং এটাকে ম্যাগনেটাইজেশন কার্ভ এজন্যই বলা হচ্ছে যে আমি ফিল্ড কারেন্ট দিয়ে কতখানি ফ্লাক্স এখানে তৈরি করতে পারছি আমার মেশিনে, দ্যাটস এটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন কার্ভ, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অনেকটা যে প্রথম দিকে যখন ফিল্ড কারেন্ট অনেক কম থাকে বা ম্যাগনেটোমোটিভ ফোর্স কম থাকে তখন কার্ভটা হচ্ছে লিনিয়ার থাকে, ঠিক আছে? এটা একটা লিনিয়ার বিহেভিয়ার শো করে। কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা স্যাচুরেশনের দিকে চলে যায়, মানে এরপর তুমি যতই বাড়াও না কেন ফিল্ড কারেন্ট বা ম্যাগনেটোমোটিভ ফোর্স যতই বাড়াও না কেন তোমার কিন্তু ফ্লাক্স খুব বেশি জেনারেট হয় না। তো এই প্রবলেমটাই মানে এই জিনিসটার কারণেই আমার এই যে আমি বললাম আর্মেচার রিঅ্যাকশনের কারণে প্লেন শিফট হয়ে যায়, এটা আসলে ওই ম্যাগনেটিক ফ্লাক্সের কার্ভটাতে একটা প্রবলেম ক্রিয়েট করে। কি প্রবলেম আমি বলি, প্রবলেমটা হচ্ছে তুমি দেখো আমাদের বেশিরভাগ মেশিন ইউজুয়ালি যেটা হয় স্যাচুরেশন পয়েন্টেই অপারেট করে, মানে স্যাচুরেশন রিজিয়নের শুরুর দিকে অথবা স্যাচুরেশন রিজিয়নের দিকে অপারেট করে, এই লিনিয়ার রিজিয়নে খুব বেশি অপারেট করে না, ঠিক আছে? লিনিয়ার রিজিয়নে খুব বেশি অপারেট করে না কেন বলতে পারবে কেউ? মানে মানে কম ফিল্ড কারেন্ট থেকে অপারেট কেন করে না চিন্তা করে বলতে পারবে কেউ? আচ্ছা, দেখো কম ফিল্ড কারেন্টের দিকে অপারেট এজন্য করে না কারণ তোমার যদি ফিল্ড কারেন্ট কম হয়, ঠিক আছে, তোমার যদি ফিল্ড কারেন্ট কম হয় তাহলে আমার কি কম হবে? ফিল্ড কারেন্ট কম হলে কি কম হবে? ফ্লাক্স কম হবে। ফ্লাক্স কম হলে আমার মেশিনের কি কম হবে? স্পিড কম হবে, তাই না? আলটিমেট স্পিডটা কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই স্পিড মানে এত কম স্পিডে মেশিনকে অপারেট করা হচ্ছে বেসিক্যালি ইনএফিশিয়েন্ট, কারণ কম স্পিডে মেশিন অপারেট করলে তোমার আউটপুটটাও কমই আসবে। সো এটা আসলে বেসিক্যালি ইনএফিশিয়েন্ট একটা মেথড। দ্যাটস ওয়াই আমরা ট্রাই করি খুব বেশি কম ফিল্ড কারেন্টে বা লিনিয়ার রিজিয়ন অপারেট না করার জন্য, আমরা অলওয়েজ ট্রাই করি স্যাচুরেশন রিজিয়নের দিকে অপারেটটা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা স্যাচুরেশন রিজিয়নের দিকে অপারেট করছি, এখানে তুমি দেখো যে আমি যদি একই পরিমাণ ফিল্ড কারেন্টকে বাড়াই বা কমাই, একই পরিমাণ বাড়াই অথবা একই পরিমাণ কমাই, তাহলে একটা জিনিস আমাকে বলো এখানে কি তোমার ফ্লাক্স কি বাড়ার ক্ষেত্রে আর কমার ক্ষেত্রে একই পরিমাণ বাড়ে বা কমে? এই কার্ভ দেখে কি মনে হয়? না স্যার, একইভাবে তো বাড়ে বা কমে না। এক্স্যাক্টলি, একইভাবে বাড়ে বা কমে না, কারণ তুমি দেখো যখন তুমি ফিল্ড কারেন্টকে বাড়াচ্ছ তখন কিন্তু তোমার ফ্লাক্স বাড়ার রেটটা অনেক কম, কারণ এটা স্যাচুরেশন রিজিয়নে। কিন্তু তুমি যখন ফিল্ড কারেন্টকে কমাচ্ছ, একই পরিমাণ কমাচ্ছ, মনে করো 5 অ্যাম্পিয়ার বাড়াইলা 5 অ্যাম্পিয়ার কমাইলা, তুমি দেখবা যে ফ্লাক্স কমার রেটটা অনেক বেশি আর এখানে ফ্লাক্স বাড়ার রেটটা সে তুলনায় অনেক কম। এই জিনিসটা তোমার এখান থেকে এখানে সমস্যাটা ক্রিয়েট করে, মানে আর্মেচার রিঅ্যাকশনে।
আর্মেচার রিঅ্যাকশনে খেয়াল করে দেখো, মানে এটার মেইন জিনিসটা কি ছিল, যে নর্থ পোলের নিচের দিকে আমার টোটাল ফ্লাক্স বেড়ে যাচ্ছে, সাউথ পোলের উপরের দিকে হ্যাঁ সাউথ পোলের উপরের দিকে টোটাল ফ্লাক্সটা তোমার বেড়ে যাচ্ছে, আর নর্থ পোলের উপরের দিকে টোটাল ফ্লাক্সটা কমে যাচ্ছে, সাউথ পোলের নিচের দিকে টোটাল ফ্লাক্সটা কমে যাচ্ছে। তো এখন যেখানে যেখানে ফ্লাক্স কমে যাচ্ছে সেখানে অনেক বেশি রেটে কমে যায়, সেখানে ফ্লাক্সটা কমার রেটটা অনেক বেশি ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে। যেখানে ফ্লাক্সটা মানে আর্মেচার রিঅ্যাকশনের কারণে কমে যাচ্ছে সেখানে কমার রেটটা অনেক বেশি, সে তুলনায় যেখানে ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে যেই জায়গাগুলোয় সেখানে আসলে বাড়ার রেটটা সে তুলনায় অনেক কম। যার কারণে আমার টোটাল যে মানে তুমি যদি ওভারঅল চিন্তা করো পুরো মেশিনটাতে, ওভারঅল ফ্লাক্সটা কি কমবে না বাড়বে? টোটাল ওভারঅল ফ্লাক্স বলো। কমবে, এক্স্যাক্টলি। ওভারঅল ফ্লাক্সটা কিন্তু আমার কমে যাবে, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসকে শিফট হয়ে যাওয়ার কারণে যে মেজর একটা প্রবলেম, সেটাকে আমরা বলি ফ্লাক্স উইকেনিং। ফ্লাক্সটা উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ফ্লাক্স উইকেনিং এর কারণে এই যেটা ম্যাগনেটাইজেশন কার্ভ মানে কার্ভ দিয়ে ওরা এখানে এক্সপ্লেন করে দিয়েছে যে টোটাল এভারেজ ফ্লাক্স আন্ডার দ্য এন্টায়ার পোল ফেস ইজ ডিক্রিজড, এটাকে আমরা বলি ফ্লাক্স উইকেনিং। তো এই ফ্লাক্স উইকেনিংটা হয় হচ্ছে, হ্যাঁ কিছু বলবো রাহাত? স্যার দ্রুত করার কথা বলতেছিলাম আর কি, দ্রুত শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা দেখি, মানে তোমাদের তো এখনো টাইম আছে, তো আরো 7 মিনিটস এর মতো আছে না আরো নাকি? না স্যার, 40 মিনিটস ক্লাস। ও 40 মিনিটস ক্লাস, আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই, একটু ওয়েট করো তোমরা, আর 5-6 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফ্লাক্স উইকেনিং এর ব্যাপারটা তো বললাম, আর ফাইনালটা হচ্ছে তোমার এই যে হ্যাঁ আরেকটা যেটা প্রবলেম সেটা তো আগের দিনে বলে আসছি, যে ম্যাগনেটিক নিউট্রাল প্লেনটা শিফট হয়ে যায়, ঠিক আছে? তো এখন এই ফিগারটা হচ্ছে জাস্ট তোমার পার্মানেন্ট ম্যাগনেট কি ইলেকট্রোম্যাগনেট রিপ্লেস করে দেয়া। এখানকার ফিগারটা আগের দিনের ফিগারের মতোই, ডিফারেন্সটা দেখো কোথায়। দেখো এখানে জাস্ট আগের দিনে আর্মেচার কয়েলকে এনার্জাইজ করার জন্য আমার টার্মিনাল ভোল্টেজ ছিল, আর আজকে আর্মেচার ভোল্টেজ থেকে তুমি কি পাচ্ছ? ইলেকট্রিক্যাল লোড, কারণ তোমার এখানে লোডটাকে সাপ্লাই করবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর বাকি যেটা ছিল আগের দিনের মতোই টাইপস অফ ডিসি জেনারেটর, তোমার ডিসি মোটরে যে টাইপ আছে ডিসি জেনারেটরের সেম টাইপ আছে, সেপারেটলি এক্সাইটেড, শান্ট, সিরিজ, কিউমুলেটিভলি কম্পাউন্ডেড, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। এই দুইটা আমরা অবশ্যই মোটরের ক্ষেত্রে দেখে আসি নাই, বাট এটা হোপফুলি আমরা জেনারেটরের ক্ষেত্রে দেখবো, কারণ জেনারেটরের এই দুইটা দেখা একটা ইম্পর্টেন্ট। আর সেপারেটলি, শান্ট, সিরিজ এই তিনটা আমরা মোটরে দেখে আসছিলাম। আর সেপারেটলি, আচ্ছা সেপারেটলি আর আজকে স্টার্ট করবো না, ঠিক আছে? সেপারেটলি আমরা নেক্সট স্টার্ট করবো। তো আমি লাস্টের 5 মিনিটস যে জিনিসটার জন্য নিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের। তোমরা আশা করি সব অ্যাসাইনমেন্টটা দেখেছো। অ্যাসাইনমেন্টে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যেই নোটস বা যে হিন্টস লাগবে সেটা আমি অ্যাসাইনমেন্টের শুরুতে তোমাদের বলে দিয়েছি। তাও আজকে আমি আরেকবার একটু রিটারেট করি। তোমাদের পাওয়ার ফ্লো অ্যানালাইসিস থেকে মানে কি বলে যে এফিসিয়েন্সি বের করার সময় যেই প্রবলেম, আচ্ছা দাঁড়াও এটা এখানে নাই, এক মিনিট আমি এটা ওপেন করে নিই ফাইলটা। আচ্ছা হ্যাঁ, তোমরা কি নতুন নিউ স্ক্রিন দেখতে পাচ্ছ? কোনো নিউ স্ক্রিন আসছে কোনো? একটু রেসপন্ড করো। Yes, sir. আচ্ছা হ্যাঁ, তো তোমরা কি এখানে একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, আচ্ছা এই যে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? যদি হ্যাঁ যদি পাচ্ছ? আচ্ছা No, sir. আচ্ছা আসে নাই, তাহলে দেখাচ্ছে, এবার দেখতে পাচ্ছ আশা করি। তো এখন দেখো পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা আমরা পাওয়ার মানে করার ক্ষেত্রে যেটা মানে পাওয়ার বের করার সময় যেটা আমরা করে আসছিলাম, আমরা আগের দিন শুধুমাত্র বলে আসছিলাম ডিসি মোটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা দিয়ে আমরা বলে আসছিলাম যে ইনপুট পাওয়ার থেকে আমি আমার সবগুলো লস বিয়োগ করে দিলে আউটপুট পাওয়ার পেয়ে যাব। এটাকে একটুখানি মডিফাই করে আমি নতুন করে এখানে তোমাদের দিয়েছি। একটা জিনিস মনে রাখবা যে এখানে তুমি এই ব্রাশ, তারপরে যে তোমার কি বলে ব্রাশ ভোল্টেজটা তুমি যদি মানে ইগনোর করো তাহলে তোমার যেটা বাকি থাকে তোমার এই যে কপার লস, ঠিক আছে? কপার লস আর ব্রাশ লসটা কপার লসের ভিতরে মানে বেশিরভাগ সময় ইনক্লুড করা হয়।
তো এই পি ইনপুট থেকে তুমি যদি শুধু ব্রাশ আর কপার লসটাকে বাদ দাও, মানে আই স্কয়ার আর লসটাকে বাদ দাও, তাহলে যেটা তুমি পাবা সেটা হচ্ছে তোমার কনভার্টেড পাওয়ার, কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার, যেটা আমরা ম্যাথ করার সময় দেখে আসলাম। এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা এটা তোমাকে বুঝতে সাহায্য করবে। ইনপুট পাওয়ার থেকে আই স্কয়ার আর লসটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কনভার্টেড পাওয়ারটা তুমি পেয়ে যাচ্ছ। কনভার্টেড পাওয়ার পাওয়ার পরে তোমাদের কোর লস আর মেকানিক, বাকি যে লসগুলো থাকে, কোর লস, মেকানিক্যাল লস, স্ট্রে লস, এই জিনিসগুলোকে তুমি যদি বাদ দাও তাহলে তুমি ফাইনাল যেটা পাও সেটা হচ্ছে তোমার আউটপুট পাওয়ার। ঠিক আছে, তাহলে আউটপুট পাওয়ার বের করার এই তিনটা ইকুয়েশন তুমি এখানে পাইতে পারো। ফার্স্ট অফ অল তুমি সবগুলো লস বের করে ইনপুট পাওয়ার থেকে বিয়োগ করতে পারো। সেকেন্ডলি তুমি কপার লসটাকে আগে থেকে ইনপুট পাওয়ার থেকে বাদ দিয়ে শুধুমাত্র কনভার্টেড পাওয়ার বের করে সেখান থেকে বাইরে লসগুলো বাদ দিতে পারো। অথবা কোর আর মেকানিক্যালকে একসাথে করে আমরা কি বলছিলাম, রোটেশনাল লস, তাহলে কনভার্টেড পাওয়ার থেকে রোটেশনাল লস আর স্ট্রে লসটাকে বাদ দিয়েও তুমি টোটাল আউটপুট পাওয়ারটাকে বের করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের হিন্টও আমি বলে দিয়েছি, আজকে আরেকবার রিপিট করে দিলাম। আর একটা জিনিস মনে রাখবে, কনভার্টেড পাওয়ার আর রোটেশনাল পাওয়ারের ইকুয়েশন কিন্তু সেম, দুইটাই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আর্মেচার কারেন্ট। বাট বেসিক ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে রেটেড কন্ডিশন বা অপারেটিং কন্ডিশনে তুমি বাইর করবা, আর রোটেশনাল লসটা আমরা কোন কন্ডিশনে বাইর করতাম, নো লোড কন্ডিশনে বের করতাম। এটা তো লস পড়ানোর বলে আসছি, এই জন্য এটাকে নো লোড রোটেশনাল লস বলা হয়। তো নো লোড কন্ডিশনে বের করলে তুমি রোটেশনাল লস পাবা, আর রেটেড কন্ডিশনে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি কনভার্টেড পাওয়ার পাবা। ঠিক আছে, এই জিনিসটাই আজকে আমি বলে দিলাম যাতে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারো। ঠিক আছে, ওকে, সো ঠিক আছে।